চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা হাইড্রোকার্বন অ্যালকিনের প্রস্তুতি নিয়ে কথা বলবো। আগের ক্লাসে আমরা দেখেছি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন এর প্রস্তুতি ধর্ম। প্রথমে অ্যালকিন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনের ছোট্ট একটা পরিচিতি নিয়ে নিই। অ্যালকিন অ্যালকিন যে সমস্ত জৈব যৌগ কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত তাদের হাইড্রোকার্বন বলে। আগের ক্লাসে আমরা দেখেছি কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে। আর এই হাইড্রোকার্বনের মধ্যে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে সেই হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকিন। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত, কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগ হলো হাইড্রোকার্বন। আগের ক্লাসে আমরা এটা দেখেছি, কাকে বলে আমরা দেখেছি হাইড্রোকার্বন বলে। কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে। আজকে মনে রাখবে এই হাইড্রোকার্বনের মধ্যে যদি কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো, দ্বিবন্ধনযুক্ত যে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন, এই সমস্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকিন বলি, অ্যালকিন। এবং এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অ্যালকিনগুলো হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে সে কারণে এদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। ঠিক আছে, এবার এই অসম্পৃক্ত এদের আর একটা নাম আছে, এদেরকে ওলিফিনও বলা হয়। ওলিফিন, এদের ওলিফিনও বলা হয়। ওলিফিন মনে থাকবে, ওলিফিন বলা হয়। আর এদের যে সাধারণ সংকেত, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনের সাধারণ সংকেত, এদের সাধারণ সংকেত হলো CnH2n, যেখানে n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি। এ হলো ছোট্ট একটা পরিচিতি, আজকে থেকে মনে রাখার চেষ্টা করবে যে অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যে সেই সমস্ত হাইড্রোকার্বনকে বলা হবে যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এবং এদেরকে অলিফিনও বলা হয়। এদের সাধারণ সংকেত হলো CnH2n। এ ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আজকে আমরা প্রস্তুতি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে এদের একটু নামকরণটা দেখে নিই। অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অন্তর্গত অ্যালকিন শ্রেণীর যৌগগুলোর আমরা একটু নাম দেখে নিব। সাধারণ নাম তো মনে রাখবে এদের কার্বন সংখ্যা অনুযায়ী নামকরণ। কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ তার সাথে ইলিন কথাটা যুক্ত করতে হয়। ইলিন মনে রাখবে। প্রচলিত বা সাধারণ নামকরণের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত অ্যালকিন শ্রেণীর যৌগগুলোর প্রচলিত বা সাধারণ নামকরণের ক্ষেত্রে কার্বন সংখ্যার সাথে যে অনুযায়ী মিথ তার সাথে ইলিন কথাটা যুক্ত করে আমরা নামকরণ করে থাকি। যেমন এখানে দেখো দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন থাকলে কি হবে? ইথ, তার সাথে ইলিন কথাটা যুক্ত করলে হয়ে যাবে ইথিলিন। আমরা যদি দেখি যেমন এই যৌগটার তাহলে প্রচলিত নাম কী হবে বলো তো? তিনটা কার্বন আছে, প্রপ, তার সাথে ইলিন কথাটা যুক্ত করলে কি হবে? প্রোপিলিন। এইভাবে আমরা প্রচলিত নামগুলো বলে থাকি অ্যালকিনের সাধারণ বা প্রচলিত নাম। কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ তার সাথে ইলিন কথাটা যুক্ত করে বলতে হয়। আমরা এবার আইইউপিসি, বোঝা গেছে নিশ্চয়ই? আইইউপিসিতে নামকরণটা দেখে নিব। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন শ্রেণীর আইইউপিসি নামকরণ, আইইউপিএসি নামকরণ। ঠিক আছে, এক্ষেত্রে একটু ছোট্ট নিয়ম আমরা দেখেছি আগের ক্লাসে। আইইউপিসিতে নামকরণের বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সে সংক্রান্ত ভিডিও আছে, কারো অসুবিধা হলে দেখে নেবে। তো সেই জায়গায় অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমরা ছোট্ট নিয়ম লিখে, দীর্ঘ শৃঙ্খল গঠন, একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, দীর্ঘ শৃঙ্খল গঠন, সেই সঙ্গে 2 নম্বর প্রদান,
এবং নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে দ্বিবন্ধন যেদিকে কাছে সেদিক দিয়ে নম্বর, যেদিকে কাছে সেদিক দিয়ে নম্বর শুরু হবে। 3 নাম্বার সেটা হলো নম্বর সহ শাখা উল্লেখ, নম্বর সহ শাখা উল্লেখ করব, নম্বর সহ শাখা উল্লেখ। 4 নাম্বার যেটা সেটা হলো কার্বন সংখ্যা অনুযায়ী মিড ইথ, কার্বন সংখ্যা অনুযায়ী মিড ইথ প্লাস দ্বিবন্ধনের নম্বর উল্লেখ করব প্লাস ইন কথাটা দিয়ে শেষ করব। এই হলো ছোট্ট নিয়ম। দীর্ঘ শৃঙ্খল গঠন করব। আমরা যদি ওইরকম একটা নামকরণ দেখি, যেমন মনে করো এই যৌগটার নামকরণ করব, এই যৌগটার আমরা নামকরণ করব, ঠিক আছে। আইইউপিসিতে নামকরণ করতে গেলে যে ছোট্ট নিয়মটা লিখে দিলাম দীর্ঘ শৃঙ্খল গঠন, তাহলে আমরা এটাকে দীর্ঘ শৃঙ্খল বানাবো। তারপরে নম্বর প্রদান, যে দিক দিয়ে দ্বিবন্ধন কাছে তাহলে এদিক দিয়ে নম্বরটা দিই, বুঝে গেছে 3, 4, 5। আমি যদি এখানে দ্বিবন্ধনটা করে এখানে দ্বিবন্ধন করে দিচ্ছি আর এইটাতে এখানে CH3 করে দিচ্ছি, তাহলে এই দিক দিয়ে নম্বর প্রদান, ঠিক আছে। নম্বর প্রদান। এবার নম্বর সহ শাখা উল্লেখ দেখো 4 নম্বরে 2টো শাখা আছে, তাহলে 4 ডাইমিথাইল, শাখা উল্লেখ হয়ে গেল। এবার চলে আসো কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ 4টা 1, 2, 3, 4, 5টা কার্বন আছে, তাহলে পেন্ট। তারপরে দ্বিবন্ধনের নম্বর কত নম্বরে আছে, 2 নম্বরে আছে, তাহলে পেন্ট 2, তারপরে ইন দিয়ে শেষ, পেন্ট টুইন। এই হলো নামকরণ, 4 ডাইমিথাইল পেন্ট টুইন। এভাবে আমরা দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন শ্রেণীর নামকরণ আইইউপিসিতে করে থাকি খুব সহজে। কিন্তু মনে রাখবে যদি একাধিক দ্বিবন্ধন থাকলে কি হবে, সেক্ষেত্রে একাধিক দ্বিবন্ধন থাকলে 2-1টা নিয়মে শুধু নিয়মটা যেটা পরিবর্তন হবে সেটা মনে রাখবে। মিড ইথ যে আছে, মিড ইথ তার সাথে কথাটা যুক্ত হবে। তারপরে নিয়ম যেটা অ্যাড হবে সেটা হলো দ্বিবন্ধনের নম্বরগুলি যেহেতু একাধিক থাকবে, দ্বিবন্ধনের নম্বরগুলির সাথে ডাইইন, ট্রাইইন ইত্যাদি যুক্ত করব। এই ছোট্ট নিয়মটা শুধু চেঞ্জ হবে। যেমন আমরা যদি বলি CH3, মনে করো এখানে আছে CH2 দ্বিবন্ধন, CH3, CH দ্বিবন্ধন, CH2, এটা নামকরণ করব, ঠিক আছে। তাহলে বলো দেখিনি এটার নাম কি হবে। আমরা প্রথমে নম্বর প্রদান করি 1, 2, 3, 4, একাধিক দ্বিবন্ধন আছে, তাহলে এই নিয়মটা অ্যাড হবে। তার আগে শাখা উল্লেখ করব, আগে সব নিয়মগুলোই প্রযোজ্য, শুধু 4 নম্বরের জায়গায় এটা শুধু আমরা চেঞ্জ হবে। তাহলে কি হবে বলো, 2 মিথাইল হলো, শাখা উল্লেখ হয়ে গেল। এবার কার্বন সংখ্যা মিথ ইথ তার সাথে কথাটা যুক্ত করব, 4টা কার্বন আছে, তাহলে কি হবে বিউট যোগ বিউটা। তারপরে দ্বিবন্ধনের নম্বরগুলো বলবো, 1 নম্বরে আছে 3 নম্বরে আছে, তাই কি না, তাই তো 1 নম্বর আর 3 নম্বরে আছে। তাহলে 1 নম্বর 3 নম্বরে থাকলে কি লিখবো 1, 3, আর 2টো থাকার জন্য ডাই, তার সাথে ইন দিয়ে শেষ হবে। এইভাবে একাধিক যদি দ্বিবন্ধন থাকে তাহলে যৌগটার নাম হবে 2 মিথাইল বিউটা 1, 3 ডাইইন। এইভাবে আমরা নামকরণগুলো করে থাকি, বোঝা গেছে। তোমরা তাহলে এরকম একটা নামকরণ বলতে পারবে যে এটার আইইউপিসিতে নাম কি হবে। এটার আইইউপিসিতে নাম কি হবে বলো তো, এই যৌগটার আইইউপিসিতে নাম কি হবে। আমরা এবার অ্যালকিনের গঠন একটু দেখে নিব। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের গঠন কিভাবে সংকরায়নের মাধ্যমে আমরা বন্ধন কোণ এবং গঠনটা বলে থাকি, গঠন দেখে নিব একটু। কার্বন কার্বন দ্বিবন্ধনের গঠনটা একটু দেখে নিই। এই কার্বন কার্বন দ্বিবন্ধন এর গঠন আকৃতি। তো এর উদাহরণ হিসাবে আমরা ইথিলিনের গঠনটা একটু দেখে নিতে পারি। তার জন্য আমরা দেখব, আমরা একদম ছোট্ট জায়গা থেকে যদি শুরু করি, কার্বনের সংকরায়ন 1s2 2s2 2p2 এবং এর ইলেকট্রনগুলো 2s-এ 2টো ইলেকট্রন আছে এবং 2p-তে 2টো ইলেকট্রন আছে। যে মুহূর্তে কার্বন বিক্রিয়া করে এর একটা ইলেকট্রন
2s থেকে 2p-তে চলে যায়, ফলে 4টা বিজোড় ইলেকট্রনের সৃষ্টি হয়। এর মধ্যে এই একটা s আর 2টা p মিলে sp2 সংকরায়নের মাধ্যমে 3টা সংকর অরবিটাল তৈরি করে, আর একটা বিশুদ্ধ অরবিটাল পড়ে থাকে। এই হলো সংকরায়ন sp2। এইভাবে 3টা সংকর অরবিটাল পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে যদি অবস্থান করে তাহলে বিকর্ষণ সর্বনিম্ন হবে, তাই কি না বলো? তাহলে একটা কার্বনের এই 3টা সংকর অরবিটালকে আমি এখানে দেখাচ্ছি। এই একটা কার্বন, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই 3টা অরবিটাল, আর একটা বিশুদ্ধ অরবিটাল পড়ে আছে, এটা হলো বিশুদ্ধ অরবিটাল। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এটা হলো বিশুদ্ধ অরবিটাল, এরা হলো সংকর অরবিটাল। আর একটা কার্বন যখন ইথিলিন অণুর গঠন বা কার্বন কার্বন দ্বিবন্ধনের গঠন ব্যাখ্যা করব, তখন আর একটা কার্বনে কিন্তু সংকরায়ন চলে আসবে। আমরা একটু পাশের ছবিটার জন্য জায়গা করে নিই। বোঝা গেছে? তাহলে দেখো, একটা কার্বন, এই একটা sp2, 3টা sp2 অরবিটাল, এই অরবিটালগুলো sp2 অরবিটাল, আর এই অরবিটালটা বিশুদ্ধ। আর একটা কার্বনের এই একটা sp2 অরবিটাল, এই একটা sp2 অরবিটাল, এই একটা sp2 অরবিটাল, আর এই অরবিটালটা বিশুদ্ধ। এই অরবিটালগুলো sp2। বোঝা গেছে? এইভাবে কার্বন কার্বন sp2 অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে সিগমা বন্ধন তৈরি হলো। আর যে বিশুদ্ধ অরবিটাল আছে সেই বিশুদ্ধ অরবিটালের সাথে কিন্তু এই পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে পাই অরবিটাল তৈরি হলো। ফলে কার্বন কার্বনের ক্ষেত্রে, আর এই জায়গাগুলো যদি ইথিলিনের গঠন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, ইথিলিনের কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত ইথিলিন, তাহলে সেক্ষেত্রে এইখানে একটা হাইড্রোজেন 1s দ্বারা যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন 1s দ্বারা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে। ফলে ইথিলিন অণুর গঠনটা কি দাঁড়াবে? কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হলো, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি হলো। এইভাবে ইথিলিন অণুর গঠন, যেখানে একটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন, পাই বন্ধন সিগমা বন্ধন, এবং বন্ধন কোণের মান 120 ডিগ্রি। আর প্রত্যেকটা কার্বন পরমাণু সংকরায়ন sp2। বলে আমরা খুব সহজে কিন্তু বলে দিতে পারবো sp2 সংকরায়ন। বোঝা গেছে? এই হলো কার্বন কার্বন দ্বিবন্ধনের গঠনের ক্ষেত্রে যখন অ্যালকিনগুলো তৈরি হয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনের গঠনের ক্ষেত্রে আমরা ইথিলিনকে যদি উদাহরণ হিসাবে নিই, তাহলে এইভাবে সংকরায়নের মাধ্যমে sp2 সংকরায়ন ঘটে, এবং sp2 সংকরায়নের মাধ্যমে 3টি করে সংকর অরবিটাল তৈরি হয় প্রত্যেকটা কার্বন পরমাণুর। আর একটা কার্বন পরমাণু আরেকটা কার্বন পরমাণুর সাথে sp2 এই সংকর অরবিটালে ওভারল্যাপিংয়ের ফলে সিগমা বন্ধন তৈরি হয়। আর পাশাপাশি বিশুদ্ধ পি অরবিটালের pz যে অরবিটাল আছে তার পাশাপাশি ওভারল্যাপিংয়ের ফলে এক্ষেত্রে কার্বন কার্বন পাই বন্ধন তৈরি হয়। আর বাকি যে অরবিটালগুলো থাকলো সংকর অরবিটালগুলো, তাদের সাথে ইথিলিন যদি নাম ধরে বলি, তাহলে হাইড্রোজেন যুক্ত এরকম সিগমা বন্ধন তৈরি করে। এর ফলে যে গঠনাকৃতি পেলাম সমতলীয় ত্রিভুজাকৃতি, মনে থাকবে কথাটা। আর বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি, এবং দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলোর সংকরায়ন হয় sp2। এভাবে গঠনটাকে আমরা ব্যাখ্যা করে থাকি। বোঝা গেছে? আমরা এবার দেখে নিব এদের আইসোমার। এই দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো বিভিন্ন রকমের আইসোমার আছে, সমবায়তা ধর্ম এরা দেখায়। মূলত এদের সমবায়তা বা আইসোমারগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। আইসোমারিজম। তো এদের দু রকমের আইসোমারিজম দেখা যায়। সমবায়তা দু রকম আছে, গঠনগত ও জ্যামিতিক। এই দু রকমের সমবায়তা ধর্ম দেখা যায়, জ্যামিতিক। বোঝা গেছে? তাহলে দু ধরনের এদের আইসোমারিজম আছে। ঠিক আছে? এদের মধ্যে আমরা প্রথমে গঠনগতটা দেখে নিই। গঠনগত আইসোমার, দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো যে গঠনগত, আমরা আইসোমার সম্পর্কে আমাদের ধারণা আছে যাদের আণবিক সংকেত একই, আণবিক গুরুত্ব একই, কিন্তু যাদের ধর্ম আলাদা বা গঠন আলাদা তাদেরকে পরস্পরের আইসোমার বলা হয় অর্গ্যানিক কেমিস্ট্রিতে। এই দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনগুলো কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের আইসোমার তৈরি করে। এই আইসোমারগুলো নিয়ে আমরা একটা ছোট্ট ধারণা তৈরি করার চেষ্টা করছি। দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন যাদেরকে অ্যালকিন বলে, তারা কত রকমের সহায়তা ধর্ম দেখায় এবং সেটা সম্পর্কে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাতে আমরা বললাম এরা গঠনগত সহায়তা যেটা আছে, এর 1 নাম্বার হলো
অবস্থানগত সহায়তা। যেমন অবস্থানগত সহায়তা কি হবে, এই যে দ্বিবন্ধনের অবস্থানটা ভিন্ন হবে, দ্বিবন্ধনের অবস্থান ভিন্ন, ফলে দ্বিবন্ধনের অবস্থানের ভিন্নতার ফলে যে ধরনের সহায়তা সৃষ্টি হবে গঠনগত, তাকে বলা হবে অবস্থানগত সহায়তা। উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যেমন CH3 CH2 CH2 CH দ্বিবন্ধন CH2, এটা হলো বিউট, মনে করে এখানে দিলাম এটা হলো বিউট 1 ঠিক আছে। 1 নম্বরে আছে, দ্বিবন্ধনটা 1 নম্বরে আছে। আবার আমরা এরকম করে CH3 CH দ্বিবন্ধন CH3, এটা হলো বিউট 2। তো দেখো দুটোরই কার্বন হাইড্রোজেন সমস্ত সংখ্যা একই, এর মধ্যে 1 2 3 4টা কার্বন, 1 2 3 4টা কার্বন, হাইড্রোজেন 3 3 6 2 8, এখানে হাইড্রোজেন 3 2 5 6 7 8, তাহলে এদের আণবিক ওজন একই, কিন্তু দ্বিবন্ধনের অবস্থান ভিন্ন। ফলে এরকম দ্বিবন্ধনের অবস্থান ভিন্নতার ফলে যে ধরনের সহায়তা সৃষ্টি হয় তাকে বলা হবে অবস্থানগত সহায়তা। বোঝা গেছে? আর এই অবস্থানগত সহায়তা গঠনগত সহায়তার অন্তর্গত। আর এই অ্যালকিনগুলো এই ধরনের গঠনগত বিভিন্ন রকমের সহায়তা এরা কিন্তু তৈরি করতে পারে। আমরা দ্বিতীয় ক্যাটাগরি যেটা দেখব, সেক্ষেত্রে শৃঙ্খল গঠিত সহায়তা। শৃঙ্খল ঘটিত আইসোমার। শৃঙ্খল ঘটিত আইসোমার কাকে বলবো? শাখা থাকা না থাকা, শাখা থাকা না থাকা ভিত্তিতে। বোঝা গেছে? অর্থাৎ শাখা থাকা না থাকার উপর ভিত্তি করে আমরা শৃঙ্খল গঠিত সহায়তা বলে থাকি। যেমন আমরা যদি দেখি CH3 CH2 CH2 দ্বিবন্ধন CH2, একটা যার শাখা টাকা নেই, ফলে এটার নাম হলো 1 2 3 4 5। আমি একটা কার্বন কমিয়ে দিচ্ছি, এখানে বিউট করে দিচ্ছি, তাহলে কি হবে? বিউট 1 ইন। কিন্তু এটাকে আমি এইভাবে করতে পারি, CH3 দ্বিবন্ধন CH2। দেখো 1 2 3 4 4টা কার্বন, 1 2 3 4 4টা কার্বন, হাইড্রোজেন 3 2 5 6 7 8, 3 3 6 7 8। তাহলে এদের আণবিক ওজন সমান, কিন্তু একটা শাখা আছে একটা শাখা নাই। এর নাম হলো 1 2 3 2 মিথাইল প্রোপিন। ফলে এই দুটোর আণবিক সংখ্যা দেখি, দুটোই দ্বিবন্ধনযুক্ত কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন, কিন্তু একটার শাখা আছে একটা শাখা নেই। ফলে এই দুটো আইসোমার, এবং এরা কী ধরনের আইসোমার? এরা হলো শৃঙ্খল গঠিত আইসোমার। বোঝা গেছে? ফলে এরা এই ধরনের শৃঙ্খল গঠিত আইসোমার তৈরি করে, এরা এর অবস্থান গঠিত আইসোমার তৈরি করে। এছাড়াও আরেক ধরনের গঠনগত আইসোমার, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এই মুহূর্তে আমরা অ্যালকিনের বিভিন্ন ধরনের আইসোমার নিয়ে কথা বলছি, সমবায়তা ধর্ম নিয়ে কথা বলছি। তাতে বলা হয় এরা মূলত দু ধরনের সমবায়তা দেখায়। সমবায়বতা দু রকমের দেখা যায়, একটা হলো গঠনগত সমবায়বতা বা আইসোমারিজম, আর একটা হলো জ্যামিতিক আইসোমারিজম। এই গঠনগত আইসোমারিজমের মধ্যে এরা আবার কি অবস্থানগত শৃঙ্খল ঘটিত এবং রিং চেইন আইসোমারিজম আমরা লক্ষ্য করি। বোঝা গেছে? তো আমরা এখানে দেখলাম অবস্থানগত বলতে আমরা কি বুঝবো? দ্বিবন্ধনের অবস্থান ভিন্ন। শৃঙ্খল গঠিত বলতে কি বুঝবো? শাখা থাকা না থাকার উপর ভিত্তি করে, শাখা থাকা না থাকা। এবার রিং চেইন যদি দেখি তাহলে দেবো একটা মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল। রিং চেইন বলতে মুক্ত শৃঙ্খল, সি ক্যাটাগরি রিং চেইন। রিং চেইন কি? এক্ষেত্রে মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল বোঝাবে, মুক্ত বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল বোঝাবে। ফলে মনে রাখার জন্য আমরা তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রথম চ্যাপ্টারে অর্গানিক কেমিস্ট্রি। অসুবিধা হলে তো অবশ্যই ভিডিও আমরা দেখে নেব। সেক্ষেত্রে মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল, যেমন দেখো CH3 CH দ্বিবন্ধন CH2,
এটা মুক্ত শৃঙ্খল। আবার এটাকে যদি আমি বলি তাহলে হয়ে গেল বদ্ধ শৃঙ্খল। তো এখানে 1 2 3 কার্বন, 1 2 3 কার্বন, হাইড্রোজেন 3 4 5 6, হাইড্রোজেন 2 4 6। ফলে এই দুটোর আণবিক সংখ্যা দেখি, কিন্তু একটা মুক্ত শৃঙ্খল, একটা বদ্ধ শৃঙ্খল, ফলে এরা আইসোমার। এবং এই ধরনের আইসোমারগুলোকে আমরা বলবো রিং চেইন আইসোমার। বোঝা গেছে? এই 3 ধরনের কিন্তু এরা গঠনগত সহায়তা বা আইসোমারিজম আমরা লক্ষ্য করি। এবার আমরা জ্যামিতিক সহায়তা যদি লক্ষ্য করি, তাহলে এরা জ্যামিতিক সহায়তা আমরা জানি জ্যামিতিক সহায়তা দু রকম হয়। জ্যামিতিক সহায়তা দু রকম হয়, সিস আর ট্রান্স। সিস দ্বিবন্ধনের কি হবে? সিস কাকে বলা হয়? দ্বিবন্ধনের একই দিকে যদি একই গ্রুপ থাকে, দ্বিবন্ধনের একই দিকে একই গ্রুপ, তখন সিস বলা হবে। আর ট্রান্স কাকে বলা হবে? ট্রান্স দ্বিবন্ধনের একই দিকে ভিন্ন গ্রুপ থাকলে তাকে ট্রান্স বলা হবে। এই হলো জ্যামিতিক সহায়তা দু রকম হয়, সিস আর ট্রান্স। দ্বিবন্ধনের একই দিকে যদি একই গ্রুপ থাকে তাহলে সিস। যেমন আমি যদি দেখি এই যৌগটা, ঠিক আছে, CH3 এই যৌগ, যে দ্বিবন্ধনের একই দিকে CH3 গ্রুপ বর্তমান। আরেকটা যৌগ যদি দেখি, এদিকে CH3 আছে আর এইদিকে CH3 আছে, তো বলো দেখি এই দুটো যৌগরই আণবিক ওজন সমান, দুটোই দ্বিবন্ধনযুক্ত, দুটোই অ্যালকিন, কিন্তু এদের কি আলাদা? এর দ্বিবন্ধনের একই দিকে একই গ্রুপ বর্তমান, এর দ্বিবন্ধনের ভিন্ন দিকে গ্রুপগুলো বর্তমান। ফলে এই দুটো যৌগ হলো আইসোমার। এরা কি ধরনের আইসোমার? জ্যামিতিক আইসোমার। জ্যামিতিক আইসোমার দুটোর নাম কী হবে? দ্বিবন্ধনের একই দিকে যদি একই গ্রুপ থাকে তাহলে তার নাম হবে সিস। ফলে এই যৌগটার নাম হবে সিস বিউট টুইন। আর এই যৌগটার নাম কী হবে? ট্রান্স বিউট টুইন। এই যৌগটার নাম হবে ট্রান্স আর এর নাম হবে সিস। আর এই দুটো যৌগ আইসোমার এবং এরা হলো সিস ট্রান্স আইসোমার। ঠিক আছে? তোমরা বলতে পারবে এই যে যৌগটা যদি বলা হয় CH3 CH দ্বিবন্ধন CH3, আর একটা CH3 CH2 দ্বিবন্ধন CH2 CH3, এই দুটো যৌগ কি ধরনের আইসোমার বলো তো? এই দুটো যৌগর কি ধরনের সহায়তা বা আইসোমার? আমরা এবার এর পরের অংশে চলে যাব, সহায়তার পর অ্যালকিনের প্রস্তুতি। আজকে মূলত আমাদের যে ক্লাসটা সেটা হলো অ্যালকিনের প্রস্তুতি। বিভিন্ন জায়গা, বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। এরকম বিভিন্ন জায়গা থেকে অ্যালকিন প্রস্তুতির আমরা বিভিন্ন পদ্ধতিগুলো একটু মনে রাখার চেষ্টা করব। অ্যালকিনের প্রস্তুতি, বিভিন্ন প্রস্তুতির মধ্যে প্রথম যে প্রস্তুতিটা আমরা দেখব সেটা হলো অ্যালকোহল থেকে। এবং অ্যালকোহল থেকে যে অ্যালকিন তৈরি করা হয়, খুব ইম্পর্ট্যান্ট একটা পদ্ধতি, মনে রাখার চেষ্টা করবে। অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি, এটা অ্যালকোহলের নিরুদন ঘটানো হয় গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় H2SO4 দ্বারা এই ঘটনাটা ঘটানো হয়। এবং এক্ষেত্রে নিরুদন, বেশ কিছু তথ্য আছে, মনে রাখার চেষ্টা করবে। নিরুদন ঘটে অর্থাৎ H2O জলের অণুর অপসারণ ঘটে। মনে থাকবে, জলের অণুর অপসারণ প্রায় 160 থেকে 180 ডিগ্রি সি উষ্ণতা উত্তপ্ত করা হয় এবং এর ফলে অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন হবে। এটা প্রথম পদ্ধতি, আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারি। আমরা উদাহরণ যদি দিই, যেমন ইথাইল অ্যালকোহল, এটা হলো ইথানল। এই ইথানলকে যদি গাঢ় সালফুরিক অ্যাসিড দেওয়া যায়, গাঢ় H2SO4 সঙ্গে 160 বা 170 বা 180 ডিগ্রি যায় বলে 160 থেকে 80 ডিগ্রি, তাহলে জলের অণু OH তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে চলে যাবে, বেরিয়ে যাবে এবং অ্যালকিন তৈরি হবে। এই হলো প্রথম পদ্ধতি, ইথিলিন তৈরি করলাম। মনে রাখতে হবে, খুব ভালো একটা পদ্ধতি।
আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে কিভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি। ওএইচটাকে নিচে লিখলাম, এর একটা হাইড্রোজেন নিচে লিখলাম, একে যদি গাঢ় সালফুরিক অ্যাসিড দেওয়া যায়, বিক্রিয়াটাকে একটু ভেঙে মনে রাখার সুবিধার জন্য আমি বলতে চাইছি এই জলের অণু বেরিয়ে চলে যাবে, আর এই এখানে গিয়ে দ্বিবন্ধন হবে, এটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে, ফলে CH2 দ্বিবন্ধন CH2 হয়। এইভাবে জলের অণুর অপসারণ ঘটে। বোঝা গেছে? আমরা যদি আর একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি, যেমন CH3 CH2 CH2OH, একে যদি গাঢ় সালফুরিক অ্যাসিড 180 ডিগ্রি বা 160 ডিগ্রি সি দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রোপিন হবে। আমরা খুব সহজে কিন্তু এই যৌগগুলো থেকে অ্যালকিন তৈরি করতে পারি, প্রোপিন। এটা হলো প্রোপানল। বুঝা গেছে? এই হলো অ্যালকোহল থেকে। কিন্তু এর আরও কিছু তথ্য, তাহলে আবার বলছি, খুব ভালো একটা পদ্ধতি। অ্যালকোহলের নিরুদন দ্বারা আমরা কি করতে পারি? অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারি, এবং এই নিরুদনটা ঘটানো হয় গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে। তোমরা মনে রাখবে, গাঢ় সালফুরিক অ্যাসিড ছাড়াও আমরা কি করতে পারি? আমরা P2O5 বা P2O5 ছাড়াও অ্যালুমিনা 350 ডিগ্রি সি দ্বারাও ঘটানো যেতে পারে। এই জায়গাটাও মনে রাখবে, গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়েও নিরুদন ঘটানো যেতে পারে। গাঢ় সালফুরিক অ্যাসিড ছাড়া P2O5 বা অ্যালুমিনা 350 ডিগ্রি সিতেও এই নিরুদনটা ঘটানো যেতে পারে। এবং নিরুদনের ক্ষেত্রে মনে রাখবে, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হয়। এই উদাহরণগুলো দেওয়া হলো। সেই সঙ্গে আরও তথ্য মনে রাখার চেষ্টা করবে। অ্যালকিনের নিরুদনের ক্ষেত্রে মনে রাখবে, বিভিন্ন ডিগ্রির যে অ্যালকোহল আছে, সে বিভিন্ন ডিগ্রি অ্যালকোহলের যে বিক্রিয়ার ক্রম, সেই বিক্রিয়ার ক্রম 3 ডিগ্রি সব থেকে দ্রুত বিক্রিয়া করবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এটা হলো বিক্রিয়ার ক্রম। টারশিয়ারি অ্যালকোহল দ্রুততার সঙ্গে বিক্রিয়া করবে, তারপরে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর প্রাইমারি। এবার অ্যালকোহলের নিরুদনের আমাদের কিন্তু কৌশলটা মনে রাখতে হবে। এক্ষেত্রে মনে রাখবে, যদি একাধিক অপশন থাকে, মনে রাখবে একাধিক অপশন কথাটাকে মনে রাখার চেষ্টা করবে। একাধিক যদি অপশন থাকে, একাধিক অপশন থাকলে সেক্ষেত্রে মনে রাখবে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন মুখ্য হবে। মনে থাকবে, অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি কিন্তু মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হবে। উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, যেমন দেখো CH3 CH2 CH CH3OH, এর দুটো অপশন আছে। কীরকম দুটো অপশন? এই কার্বন থেকেও হাইড্রোজেন নিতে পারে, এই কার্বন থেকে হাইড্রোজেন নিতে পারে। তাহলে কোনটা থেকে নিবে? এটাকে বলা হয় একাধিক অপশন। বলো তো কোনটা থেকে নিবে? তো সেক্ষেত্রে মনে রাখবে, এ কিন্তু এই জায়গা থেকে কম নিবে, এই জায়গা থেকে ও এই অপশনটাকে চয়েস করবে। এর ফলে কি হবে? এর ফলে মনে রাখবে, গাঢ় সালফুরিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড যদি দেওয়া যায়, আর যদি তাপ দেওয়া যায় মনে করি 160 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে কিন্তু মেজর প্রোডাক্ট যেটা হবে সেটা হবে CH3 দ্বিবন্ধন CH3। এটা মুখ্য হবে প্রায় 80%। আর কি হবে? অন্যটা, অন্য অপশনটা কম প্রতিস্থাপিত যৌগটাকে কিন্তু এটা গৌণ হবে, এটা গৌণ, প্রায় 20% হবে। এইটাকে বলা হচ্ছে, যদি একাধিক অপশন থাকে তাহলে অধিক প্রতিস্থাপিত যৌগটা বেশি পরিমাণে, মোর সাবস্টিটিউট প্রোডাক্ট বলা হয়। অধিক প্রতিস্থাপিত যৌগটা বেশি পরিমাণে, অর্থাৎ OH এই কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে জলের অণু অপসারণ ঘটবে, এই কার্বন থেকে কম নিবে। অধিক প্রতিস্থাপিত কথাটার মানে মিথাইল গ্রুপকে কম ভাঙার চেষ্টা করবে, মিথাইল গ্রুপকে সহজে ভাঙতে চাইবে না, ফলে অধিক প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন হবে। এটা মনে রাখবে যদি একাধিক অপশন থাকে। এবার অ্যালকোহলের যে নিরুদন, এক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটার কৌশল পরীক্ষায় আসে। আমরা ওরকম একটা বিক্রিয়ার কৌশল মনে রাখার চেষ্টা করব। অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতির কৌশল মনে রাখার চেষ্টা করব। মনে করো এই বিক্রিয়াটার যদি আমি কৌশলের কথা বলি, CH2OH, একে যদি গাঢ় H2SO4 দেওয়া যায় 175 বা 170 ডিগ্রি সি, 160 থেকে 180 তো বলেইছি। CH2 দ্বিবন্ধন CH2
প্লাস H2O, এই বিক্রিয়াটার কৌশল হয়তো পরীক্ষায় বললো পদার্থ বিক্রিয়ার কৌশল লিখো। তো আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতির এই বিক্রিয়াটা আমরা পড়লাম। ফলে এর যদি পরীক্ষায় কৌশলটা লিখতে বলে তাহলে এই কৌশলটা আমরা প্রথম যে ক্লাস জৈব রসায়নের যে প্রথম ইউনিট, সেই ইউনিটে কিন্তু আমরা কি করেছি, বিভিন্ন কৌশলগুলো নিয়ে কথা বলেছি। ফলে এই বিক্রিয়াটার কৌশল আমরা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। আবার আমরা একটু রিভিশন দিয়ে নেব যাতে কৌশলটা আমাদের কাছে খুব সহজ হয়। তো কৌশল 3টা ধাপে বিক্রিয়াটা ঘটে। আমরা একটা একটা করে ধাপ যদি বলি, প্রথম ধাপ, এই প্রথম ধাপে যেটা ঘটে সেটা হলো প্রোটন গ্রহণ ঘটে প্রথম ধাপে। CH3 CH2OH, এক্ষেত্রে কি ঘটবে, সালফুরিক অ্যাসিড থেকে প্রোটনেশন হবে, এই প্রোটন গ্রহণ করবে। ফলে প্রোটন গ্রহণ বা প্রোটনেশনও বলা হয়। OH2 প্লাস তৈরি হবে HSO4-, এই প্রোটনেশন হলো। বোঝা গেছে নিশ্চয়ই। এবার দ্বিতীয় ধাপের কথা ভাবো। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যেটা ঘটে, কার্বোক্যাটায়ন গঠন হয়। কার্বোক্যাটায়ন গঠন, ঠিক আছে। তো দ্বিতীয় ধাপে কি হবে, কার্বোক্যাটায়ন, জলের অণু বেরিয়ে চলে যাবে। জল অপসারণ ও কার্বোক্যাটায়ন গঠনও বলতে পারি, ছোট ছোট করে কথাগুলো বলতে পারো। এই কি হবে, এটা বেরিয়ে চলে যাবে। ফলে কি তৈরি হবে, কার্বোক্যাটায়ন। এই আর জলের অণু বেরিয়ে চলে গেল, এই কার্বোক্যাটায়ন তৈরি হলো। এর পরের ধাপে, তৃতীয় ধাপে কি হবে বলো তো, তৃতীয় ধাপে প্রোটন নির্গমন। এবার প্রোটন বেরিয়ে চলে যাবে, প্রোটন নির্গমন। ফলে কৌশলগুলো খুব ছোট্ট ছোট্ট জিনিস, আমরা খুব সহজে মনে রাখতে পারি, ইজি করে তো মনে রাখা যাবে। এবার এই একটু CH2 আর একটা হাইড্রোজেনকে আলাদা করে দেখালাম, যেহেতু প্রোটন নির্গমন হবে। এই প্রোটনটা এখানে চলে যাবে আর এটা এসে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। ফলে এই ইথিলিন তৈরি হয়ে গেল। এই হলো কৌশল। অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতির কৌশল। কোনটা ধাপ বোঝা গেল না বলো, খুব সহজ আছে। 3টা ধাপে ঘটনাটা ঘটে। প্রথম ধাপে যেটা, সেটা হলো প্রোটন গ্রহণ। দ্বিতীয় ধাপ যেটা কার্বোক্যাটায়ন গঠন। তৃতীয় ধাপ প্রোটন নির্গমন। এবং ছোট ছোট করে কথাগুলো বলেছি। এবং এইভাবে ঘটনা, প্রথম ধাপে প্রোটনেশন হলো, দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়ন গঠন হলো, তৃতীয় ধাপে প্রোটন বেরিয়ে চলে গেল, ইথিলিন তৈরি হলো বা অ্যালকিন তৈরি হলো। এইভাবে আমরা খুব সহজে কৌশলটাকে মনে রাখতে পারি। ঠিক আছে, আমরা এবার চলে যাবো পরের পদ্ধতি। এটা হলো প্রথম পদ্ধতি, অ্যালকোহলের নিরোধন। মনে রাখবে, আজকে থেকে মনে রাখবে, অ্যালকোহলকে যদি নিরোধিত করা যায়, অ্যালকোহলের নিরোধন যদিও দু রকম আছে। এটাকে অন্ত অণু নিরোধন বলে, একটা অণু থেকেই জলের অণু বেরিয়ে যায়। আরেক ধরনের নিরোধন আছে যাকে আন্ত অণু বলে, যেটা দুটো অণু থেকে জলের অণু বেরিয়ে যাওয়ার ফলে ইথার তৈরি হয় এবং সেখানে টেম্পারেচারের উপর নির্ভর করবে। এক্ষেত্রে কিন্তু এটা অন্ত অণু নিরোধন বলে। তোমরা বলতে পারবে, যদি বলা হয় CH3 CH2 CH2OH, একে যদি অ্যালুমিনা আর 350 ডিগ্রি C দেওয়া যায়, তাহলে বলো তো কী হবে। আমরা এবার দ্বিতীয় পদ্ধতি চলে যাব, অ্যালকিন প্রস্তুতির 2 নম্বর পদ্ধতি অ্যালকিল হ্যালাইড থেকে। অ্যালকিল হ্যালাইড, আমরা অ্যালকিল হ্যালাইড থেকে খুব সহজেই অ্যালকিন তৈরি করতে পারি। অ্যালকিল হ্যালাইড থেকে মনে থাকবে। এবং অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাতে ইথানলীয় বা অ্যালকোহলীয়, আমরা কি করি, অ্যালকোহলীয় বা ইথানলীয় KOH দ্বারা বিক্রিয়াটা ঘটানো হয়। এবং এক্ষেত্রে কি হয়, হ্যালোজেন অ্যাসিড অপসারণ হয়, অপসারণ ঘটে, হ্যালোজেন অ্যাসিড অপসারিত হয়। এবং এক্ষেত্রে মনে রাখবে যে আলফা কার্বন আছে, আলফা কার্বন এর হ্যালোজেন ও বিটা কার্বন এর হাইড্রোজেন অপসারিত হয়। এই হলো একটা স্টেটমেন্ট, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে অ্যালকিল হ্যালাইড,
অ্যালকিল হ্যালাইড থেকে আমরা সহজেই অ্যালকিন তৈরি করতে পারি যদি অ্যালকোহলীয় KOH এর সঙ্গে বিক্রিয়া ঘটানো যায়। বুঝে গেছে? এবং এক্ষেত্রে কী হবে, হ্যালোজেন অ্যাসিডের অপসারণ হবে এবং হ্যালোজেন অ্যাসিডটা কোথা থেকে তৈরি হবে, হ্যালোজেন অ্যাসিডটার আলফা কার্বন থেকে X আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন মিলে X, এই অর্থাৎ হ্যালোজেন অ্যাসিড হিসাবে বেরিয়ে চলে যাবে। আমরা উদাহরণ নেওয়ার চেষ্টা করব। দেখো, যেমন যদি উদাহরণে CH3 CH2 CH2 Br, একে যদি আমি অ্যালকোহলীয় ইথানলীয় KOH দিই, তাহলে এই কার্বনটা হলো আলফা কার্বন আর এই কার্বন হলো বিটা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে ব্রোমিন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন HBr হিসাবে বেরিয়ে চলে যাবে আর আলফা বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধনের সৃষ্টি হবে, মনে থাকবে? আর এখানে আরও নোটবুক দিয়ে মনে রাখতে পারো যে আলফা কার্বন তাহলে কী তৈরি হবে, CH3 CH দ্বিবন্ধন CH2, সেই সঙ্গে HBr বেরিয়ে চলে গেল। এইভাবে এটা হলো প্রোপানল আর এটা হলো প্রোপিন। এইভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। বোঝা গেছে? এই হলো আলফা কার্বনের ব্রোমিন আর বিটা কার্বনের হাইড্রোজেন বেরিয়ে চলে গেল। আমরা যদি বিক্রিয়াটা একটু দেখে নিতে চাই কিভাবে বেরিয়ে গেল, তাহলে আমরা হাইড্রোজেনটাকে একটু আলাদা করে, একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম আর এই ব্রোমিনকে নিচের দিকে দিয়ে আমরা যদি একে ইথানলীয় KOH দিই, ইথানলীয় KOH, তাহলে বুঝতে পারছি এখান থেকে এটা বেরিয়ে চলে যাবে আর এখানে এটা দ্বিবন্ধন হবে, এটা বেরিয়ে চলে যাবে এবং এই যে গ্রুপ এই তৈরি হলো, এইভাবে বেরিয়ে যায়। এটা এই কার্বনটা আলফা কার্বন, এই কার্বনটা বিটা কার্বন। বোঝা গেছে? তাহলে এইভাবে ঘটনাটা ঘটে, কোনো অসুবিধা। এখানে মনে রাখবে, কিছু তথ্য মনে রাখার চেষ্টা করবে। একই রকম যদি একাধিক যদি অপশন থাকে, এ কথা বোঝা গেছে? কি নোটবুক দিয়ে মনে রাখবে, একাধিক অপশন থাকলে সেক্ষেত্রে কি হবে। অপশন কথাটার মানে নিশ্চয়ই বোঝা গেছে যে ডান দিক বাঁ দিক উভয় দিকে যদি হাইড্রোজেন থাকে, অর্থাৎ বিটা কার্বন আলফা কার্বনের সাপেক্ষে উভয় দিকে, ডান দিক বাম দিক উভয় দিকে যদি বিটা হাইড্রোজেন থাকে, তাহলে কোন দিকের হাইড্রোজেনটা নেবে বলো তো? এটাকে আমরা একাধিক অপশন দিয়ে বোঝাতে চাইছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে মনে রাখবে লিভিং গ্রুপের উপর কিন্তু নির্ভর করবে। যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে হ্যালোজেনটা, লিভিং গ্রুপ ভালো যদি হয়, উৎকৃষ্ট যদি হয়, লিভিং গ্রুপ যদি উৎকৃষ্ট যদি হয়, যেমন আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, এরা যদি হয় উৎকৃষ্ট হলে সেক্ষেত্রে কিন্তু অধিক প্রতিস্থাপিত যৌগটা তৈরি হবে। কি হবে? অধিক প্রতিস্থাপিত যৌগ তৈরি হবে, অধিক প্রতিস্থাপিত অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হয়। এই নিয়মটাকে বলা হয় সেট-জেফ নিয়ম, সেট-জেফ সূত্র, মনে থাকবে? যদি লিভিং গ্রুপটা উৎকৃষ্ট মানের হয়, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই জাতীয় যদি লিভিং যেই গ্রুপটা বেরিয়ে যাচ্ছে সেই গ্রুপটা যদি উন্নত মানের হয়, উৎকৃষ্ট মানের হয়, ভালো লিভিং গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি উৎপন্ন হবে এবং এটা সেট-জেফ সূত্র বলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, CH3 CH2 CH CH3 OH, এটাকে যদি ইথানলীয় KOH দেওয়া যায়, ইথানলীয় KOH, তাহলে বলো তো এর দুটো অপশন আছে, এই দিক দিয়েও নিতে পারে, সেই দিক দিয়েও। কোন দিক দিয়ে নিবে তাহলে? এখানে আমি আয়োডিন করে দিলাম, তাহলে বলো তো এই দিক দিয়ে অপশন আছে, ওই দিক দিয়ে অপশন আছে, কোন দিকের হাইড্রোজেন নিবে বলো তো? কোন দিকে এটা নিবে? সেক্ষেত্রে এটা কিন্তু ভালো লিভিং গ্রুপ, ফলে কিন্তু এই দিক থেকে নিবে না, এই অধিক প্রতিস্থাপিত যৌগটা তৈরি করবে। ফলে মুখ্য যৌগ যেটা তৈরি হবে সেটা হবে এটা। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এটা প্রায় 80% হবে আর অন্যটা 20%। বোঝা গেছে? যেহেতু লিভিং গ্রুপ ভালো, ফলে অধিক প্রতিস্থাপিত সেট-জেফ নিয়ম অনুযায়ী সে কী করবে? অধিক প্রতিস্থাপিত যৌগ তৈরি করে, অর্থাৎ যেদিকে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেদিক থেকেই হাইড্রোজেনটাকে নেবে। কিন্তু যদি লিভিং গ্রুপ যদি দুর্বল হয়, যেমন ফ্লোরিন, দুর্বল হলে সেক্ষেত্রে কিন্তু কম প্রতিস্থাপিত যৌগ তৈরি হবে, কম প্রতিস্থাপিত।
কম প্রতিস্থাপিতটা মুখ্য হবে, কম প্রতিস্থাপিত অ্যালকিন, মনে থাকবে, কম প্রতিস্থাপিত অ্যালকিন মুখ্য হবে। এবং এটা কার নিয়ম? এই নিয়মটাকে হফম্যান নিয়ম বলা হয়, হফম্যান সূত্র বলা হয়। এক্ষেত্রে যদি লিভিং গ্রুপটা দুর্বল হয়, নির্দিষ্ট মানের হয়, যেমন ফ্লোরিনের মতন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে, কম প্রতিস্থাপিত যে অ্যালকিন সেটা কিন্তু মুখ্য হবে, এবং এটাকে হফম্যান সূত্র বলে। যেমন উদাহরণ যদি দিই, যেমন দেখো CH3 CH2 CH CH3 ফ্লোরিন, তাহলে এর কিন্তু একাধিক অপশন আছে, এই দিক থেকেও নিতে পারে, এই দিক থেকেও নিতে পারে, কিন্তু সে এবার এই দিক থেকে নিবে না। কেন? যেহেতু এই লিভিং গ্রুপটা নিকৃষ্ট মানের, ফলে এ কী করবে, কম প্রতিস্থাপিত যৌগটা মুখ্য যৌগ হবে। এই হলো হফম্যান প্রোডাক্ট, আর এই হলো স্যাটজা প্রোডাক্ট, আর এই হলো অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে। যখন একাধিক অপশন আসবে তখন কিন্তু একাধিক অপশনের ক্ষেত্রে কোন যৌগটা মেজর প্রোডাক্ট হবে, মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হবে, সেটা কিন্তু নির্ভর করবে স্যাটজেপ এবং হফম্যান সূত্রের উপর, যদি একাধিক অপশন থাকে। আর যদি একাধিক অপশন না থাকে তাহলে তো অসুবিধার কিছু নেই, নর্মাল প্রোডাক্টটাই হবে। এই হলো অ্যালকিল হ্যালাইড থেকে, বোঝা গেছে তো? এবার আমরা পরের পদ্ধতি চলে যাব, তৃতীয় পদ্ধতি। অ্যালকিন প্রস্তুতির আরও পদ্ধতি আমাদের জানা আছে, যেখান থেকে খুব সহজে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। যেমন 4 ডিগ্রি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগগুলোকে যদি তাপ দেওয়া যায় তাহলে খুব সহজে কিন্তু অ্যালকিন পাওয়া যায়। 4 ডিগ্রি, এবং তৃতীয় পদ্ধতিতে আমরা চলে যাব। 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি দ্বারা? তাপ দ্বারা। এই তাপ দিলেই 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে যাবে। যেমন C2H5, এই 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একে যদি তাপ দেওয়া যায় তাহলে এটা সহজে ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে ইথিলিন তৈরি করে। বোঝা গেছে? খুব সহজে কিন্তু ভেঙে গিয়ে ইথিলিন তৈরি হয়, এবং সেই সঙ্গে এই যৌগ তৈরি হয়। ফলে এইভাবে 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি তাপ দেওয়া যায় তাহলে খুব সহজে কিন্তু অ্যালকিন তৈরি করা যায়। এটা হলো তৃতীয় পদ্ধতি, এবং ছোট পদ্ধতি সহজে মনে থাকবে। এই হলো তৃতীয় পদ্ধতি, মনে রাখবে। 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি তাপ দেওয়া যায় তাহলে তাপীয় বিয়োজনের ফলে অ্যালকিন তৈরি হয়। আমরা চতুর্থ পদ্ধতিতে চলে যাব। আমরা যদি দেখি ভিসিনাল ডাইহ্যালাইড, নাম শুনেছ? ভিসিনাল ডাইহ্যালাইড থেকে চতুর্থ পদ্ধতি। ভিসিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে জানা আছে। ভিসিনাল ডাইহ্যালাইড মনে রাখবে, ভিসিনাল জ্যাম ডাইহ্যালাইড একই কার্বনের সাথে যদি দুটো হ্যালোজেন যুক্ত থাকে তো সেই যৌগগুলোকে জ্যাম ডাইহ্যালাইড বলে। আর ভিসিনাল ডাইহ্যালাইড পাশাপাশি দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন যুক্ত থাকে তো ভিসিনাল ডাইহ্যালাইডের ক্ষেত্রে মনে রাখবে পাশাপাশি, একটু লিখে রাখছি, পাশাপাশি দুটি কার্বনে যদি এক্স মানে হ্যালোজেন যুক্ত থাকে, এক্স যুক্ত থাকে, তা বোঝা গেছে? তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড পাশাপাশি দুটি কার্বনে দুটো এক্স নিশ্চয়ই জানো, এক্স ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরকে বোঝায়, হ্যালোজেনগুলোকে বোঝায়। এরকম পাশাপাশি দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন যুক্ত থাকে তবে তাদেরকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। এইরকম ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি আমরা মিথানল আর জিঙ্ক, মিথানল প্লাস জিঙ্ক চূর্ণ দ্বারা যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। মনে থাকবে কথাটা? মনে থাকবে তো? ভিসিনাল ডাইহ্যালাইড থেকে এক্ষেত্রে কী হবে, ওই হ্যালোজেনের অপসারণ হবে। যেমন উদাহরণ হিসাবে যদি দেখি CH3 CH2, মনে করো এখানে ব্রোমিন আছে, একে যদি আমি জিঙ্ক চূর্ণ আর মিথানল দিই তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো? এটা ভিসিনাল ডাইহ্যালাইড।
এবং এই যৌগটার নাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1,2-ডাইব্রোমোপ্রোপেন। এবং একে যদি জিঙ্ক চুন আর মিথানল দেওয়া যায় তাহলে মনে রাখবে এখান থেকে এটা এর সাথে এটা উঠে চলে যাবে। বোঝা গেছে? এই জিঙ্কের সাথে দুটো ব্রোমিন জিঙ্ক ব্রোমাইড হিসাবে বেরিয়ে চলে যাবে, আর এটা গিয়ে এখানে দ্বিবন্ধন তৈরি করবে, বেরিয়ে চলে যাবে, ফলে তৈরি হবে CH3 CH দ্বিবন্ধন CH2 প্রোপিন। এইভাবে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড থেকে খুব সহজে কিন্তু অ্যালকিন তৈরি করতে পারি। ফলে ভিসিনাল ডাইহ্যালাইডের সাথে যদি মিথানল আর জিঙ্ক চূর্ণ মিশিয়ে তাপ দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা সহজে অ্যালকিন তৈরি করতে পারি। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1,2-ডাইব্রোমোপ্রোপেনকে যদি জিঙ্ক চূর্ণ মিথানল দেওয়া যায় তাহলে প্রোপিন পাওয়া যাবে। এই কথা বোঝা গেছে? তাহলে আমরা খুব সহজে কিন্তু এই যৌগগুলো আমরা তৈরি করতে পারি। আমরা চলে যাব পরের পদ্ধতিতে চলে যাব। পরের পদ্ধতি হলো ভিসিনাল ডাইহ্যালাইডের পর পঞ্চম পদ্ধতি, খুব সহজ পদ্ধতি, মনে রাখা যাবে। যেমন কলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, কলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি পঞ্চম পদ্ধতি। আগের ক্লাসে আমরা কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দেখেছি, কিন্তু কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যালকেন প্রস্তুতিতে, এটা হলো কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালকিনও তৈরি করা যায় তড়িৎ বিশ্লেষণ দ্বারা। এটা কোথা থেকে, কি জাতীয় যৌগ? সম্পৃক্ত যে হাইড্রোকার্বন আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিক্ষারীয় অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ থেকে আমরা এটা তৈরি করে থাকি। সোডিয়াম বা পটাশিয়াম লবণ, দ্বিক্ষারীয় অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, প্লাটিনাম তড়িৎদ্বার আর গাঢ় জলীয় দ্রবণ যদি ঘটানো যায় তাহলে অ্যানোডে অ্যালকিন উৎপন্ন হয়। মনে থাকবে, এই হলো অ্যালকিন প্রস্তুতির কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। বোঝা গেছে? আমরা আগের ক্লাসে দেখেছি কিন্তু কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা ইথেন তৈরি করতে পারি। আজকে আমরা অ্যালকিনও দেখছি, অ্যালকিন তৈরি করা যায়। সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে দ্বিক্ষারীয় অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণ নিতে হবে। ওরকম আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো CH2C, ঠিক আছে? এটা হলো সাকসিনিক অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়াম সাকসিনেট, ঠিক আছে? এই পটাশিয়াম সাকসিনেটের গাঢ় জলীয় দ্রবণে যদি প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে এই জায়গাটা কেটে যায় এবং এখানে দ্বিবন্ধন যুক্ত হবে এবং আমরা ইথিলিন পাবো। এই খুব সহজে কিন্তু আমরা এইভাবে দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন তৈরি করতে পারি কলবের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। মনে থাকবে? যদিও মেকানিজমের দিক দিয়ে হয়তো অন্যভাবে বেশ জটিলের দিকে, আমরা মনে রাখার জন্য এইভাবে কেটে দিয়ে আমরা এইখানে দ্বিবন্ধনটা দিয়ে মনে রাখতে পারি, নিজেদের মনে রাখার জন্য। কিন্তু কৌশলগত দিকটা আলাদা থাকতে পারে, কিন্তু মনে রাখার জন্য আমরা যে উৎপন্ন যৌগটা সহজে এখান থেকে দেখে লিখতে পারি। এই হলো কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। সম্পৃক্ত যে হাইড্রোকার্বনের অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলো দ্বিক্ষারীয় অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের যদি প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু এইভাবে আমরা কি করতে পারি, কলবের তড়িৎ বিশ্লেষণ দ্বারা সহজে এই পদ তৈরি করতে পারি। আমরা পরের পদ্ধতিতে চলে যাব। পরের আরও পদ্ধতি আছে এবং সেই সমস্ত পদ্ধতিতে কিন্তু আমরা খুব সহজে এই যৌগগুলো তৈরি করতে পারি। কিন্তু তার আগে তোমরা বলতে পারবে, আমরা যদি বলি যে মনে করো CH3COONA
এই যৌগটা যদি প্লাটিনাম তড়িৎ দ্বারের সাহায্যে গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কি উৎপন্ন হবে? আমরা এবার দেখব 6 নম্বর পদ্ধতি প্রস্তুতির 6 নম্বর পদ্ধতি, সেটা হলো অ্যালকাইন থেকে এবং অ্যালকাইন থেকে আমরা বিজারণ দ্বারা তৈরি করতে পারি, বিজারণ দ্বারা। এবং এক্ষেত্রে বিজারক হিসাবে ব্যবহার করার উপর ভিত্তি করে কিন্তু সিস ট্রান্স আইসোমার মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হয়। তো আমরা যদি সোডিয়াম আর তরল অ্যামোনিয়া, মনে রাখবে সোডিয়াম আর যদি তরল অ্যামোনিয়া ব্যবহার করি, সোডিয়াম আর তরল অ্যামোনিয়া হলে সেক্ষেত্রে কিন্তু ট্রান্স আইসোমার উৎপন্ন হয়, ট্রান্স আইসোমারটা মুখ্য হয়, ট্রান্স আইসোমার মনে থাকবে, ট্রান্স আইসোমারটা মুখ্য হিসাবে আমরা পাবো। আর যদি আমরা সোডিয়াম তরল অ্যামোনিয়া ব্যবহার না করে লিডনার অনুঘটক ব্যবহার করি, লিডনার অনুঘটক, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিস আইসোমারটা মুখ্য হবে, সিস আইসোমার মুখ্য হয়। বোঝা গেছে? ফলে কি বিজারক ব্যবহার করব তার উপর কিন্তু সিস ট্রান্স আইসোমারটা নির্ভর করে। আমরা ওরকম যদি একটা উদাহরণ মনে রাখার চেষ্টা করি, যেমন দেখো এই 2-বিউটাইন, এই 2-বিউটাইনকে যদি আমরা সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিই, সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রান্স আইসোমারটা হবে, ট্রান্স আইসোমারটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে পাওয়া যাবে। বুঝা গেছে? কি এটা? ট্রান্স 2-বিউটিন, এটা হবে মুখ্য। কিন্তু আমরা যদি এটার ক্ষেত্রে কি করি, এটার ক্ষেত্রে লিডনার অনুঘটক নিই, লিডনার অনুঘটক, তাহলে কি হবে বলো তো? লিখে রেখেছি লিডনার অনুঘটক যদি নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু সিস আইসোমারটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাওয়া যাবে। এই সিস বিউটিন মনে থাকবে তো? ফলে খুব সহজে আমরা জিনিসগুলো মনে রাখতে পারি। লিডনার অনুঘটক ব্যবহার করলে সেক্ষেত্রে সিস আইসোমারটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে হয়, আর সোডিয়াম তরল অ্যামোনিয়া ব্যবহার করলে ট্রান্স আইসোমারটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হবে। মনে রাখবে, এ প্রসঙ্গে মনে রাখবে লিডনার অনুঘটক একটু নোটবুক দিয়ে মনে রাখার চেষ্টা করবে, জানা আছে লিডনার অনুঘটক কি, তো ছোট্ট করে মনে রাখার চেষ্টা করবে লিডনার অনুঘটক। লিডনার অনুঘটক হলো, মনে রাখবে লেড অ্যাসিটেট দ্বারা আংশিকভাবে বিষ্কৃত প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, একে বলা হয় লিডনার অনুঘটক। বোঝা গেছে? তাহলে লেড অ্যাসিটেট দ্বারা আংশিকভাবে বিষ্কৃত প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় লিডনার অনুঘটক। আর এই লিডনার অনুঘটক যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অ্যালকাইন থেকে সিস আইসোমারটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাওয়া যায়। আমরা এবার সপ্তম পদ্ধতি তথা শেষ পদ্ধতি নিয়ে কথা বলবো। খুব সহজে আমরা অ্যালকেন থেকেও তাপীয় বিয়োজন তথা ক্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অ্যালকিন তৈরি করতে পারি। বোঝা গেছে? সপ্তম পদ্ধতি অ্যালকেন থেকে ক্র্যাকিং দ্বারা, অ্যালকেন থেকে আমরা খুব সহজে ক্র্যাকিং দ্বারা কিন্তু তৈরি করি। অর্থাৎ ক্র্যাকিং কথাটার মানে হলো তাপীয় বিয়োজন।
বোঝা গেছে। এবং তাপীয় বিয়োজন মোটামুটি 500 থেকে 700 ডিগ্রি সিতে উত্তপ্ত করা হয়। খুব সহজ এই পদ্ধতিটা আগে আমরা অ্যালকেনের ধর্মে পেয়েছি, ফলে অর্গানিক কেমিস্ট্রি পরপর ক্লাসগুলো যখন আসতে থাকবে তখন আগের জিনিসগুলো কিন্তু ফিরে ফিরে আসবে। ফলে আমরা খুব সহজে, যেমন একটা উদাহরণ যদি দেওয়া যায়, CH3 একে যদি 500 থেকে 700 ডিগ্রি সিতে উত্তপ্ত করা যায় তাহলে কিন্তু আমরা ইথিলিন পাই। আগের এই বিক্রিয়াটা আমরা দেখেছি, এবং এই হলো অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করা যায় তাপীয় বিয়োজন দ্বারা। খুব সহজ আছে কিনা বলো, বোঝা গেছে। ফলে অ্যালকেনের তাপীয় বিয়োজনের ফলে অ্যালকিন পাওয়া যায়। তোমরা বলতে পারবে তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটাকে যদি তাপীয় বিয়োজিত করা যায়, একে যদি তাপ দেওয়া যায় 500 থেকে 700 ডিগ্রি সিতে যদি তাপ দেওয়া যায়, তাহলে বলো তো এ কি হবে? এই হলো আজকের আলোচনা। আমরা বিভিন্ন জায়গা থেকে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদেরকে অলিফিনও বলা হয়, তাদেরই প্রথম অবস্থায় পরিচিতি, তাদের সমবায়তা, তাদের গঠন, আইইউপিএসিতে নামকরণের সাথে সাথে প্রস্তুতির এরকম 7টি আমরা পদ্ধতি দেখলাম, এবং বিষয়গুলো তোমাদের মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তো অবশ্যই ধন্যবাদ। সেই সঙ্গে এই পদ্ধতিগুলো অবশ্যই তোমাদের দীর্ঘদিন মনে থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।